আমরা তো সবাই পর্যায় সারণী দেখেছি তাই না? কিন্তু এটাকে কি কখনো একটা গোপন মানচিত্র হিসেবে ভাবা হয়েছে? ভাবুন তো, পদার্থের একটা ম্যাপ যেখানে প্রত্যেকটা মৌলের একটা নিজস্ব ঠিকানা আছে। চলুন আজ আমরা সেই মানচিত্রের রহস্যটাই একটু খুলে দেখি আর বোঝার চেষ্টা করি কিভাবে এটা এত সব রাসায়নিক ছোটাছুটিকে একটা দারুণ শৃঙ্খলার মধ্যে বেঁধে ফেলেছে। বিজ্ঞানীদের জন্য এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানে এতগুলো মৌল আর প্রত্যেকের ধর্ম একে অপরের থেকে আলাদা। এদের সবাইকে এক নিয়মের মধ্যে বাঁধা যাবে কিভাবে? তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে একটা বিশৃঙ্খলা দিয়ে। রসায়নবিদরা তখন একটা বিশাল চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে, যেখানে মনে হচ্ছিল প্রকৃতি তার সব উপাদানকে যেন এলোমেলোভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। একবার ভাবুন তো, শুরুর দিকে রসায়নবিদদের জন্য কাজটা ঠিক কতটা কঠিন ছিল। ১০০রও বেশি, প্রায় ১১২টা আলাদা আলাদা চরিত্রকে বোঝা আর তাদের মধ্যেকার সম্পর্কটা খুঁজে বের করা সহজ কথা নয়। কিন্তু জানেন তো, প্রত্যেকটা জটিল ধাঁধার মতোই এই রাসায়নিক বিশৃঙ্খলার ভেতরেই লুকিয়েছিল অসাধারণ সুন্দর একটা সমাধান, একটা মানচিত্র যা সবকিছুকে একদম সহজ করে দেবে। আর সেই সমাধানটাই হল আমাদের আজকের গল্পের নায়ক, পর্যায় সারণী। এটা কিন্তু শুধু মৌলের একটা লিস্ট না, এটা হলো পদার্থের একটা জীবন্ত মানচিত্র। আর মেন্ডেলিভ ছিলেন সেই নিপুণ মানচিত্রকর, যিনি প্রথম মৌলগুলোকে তাদের সঠিক ঠিকানায় বসিয়েছিলেন। তিনিই প্রথম দেখান যে মৌলদের আচরণে একটা নির্দিষ্ট ছন্দ বা প্যাটার্ন আছে। আচ্ছা, এই মানচিত্রটা বাস্তবে কিভাবে কাজ করে সেটা দেখতে গেলে কি করতে হবে? চলুন এর একটা সারি ধরে, মানে পর্যায় 3 ধরে ছোট্ট একটা সফরে বেরিয়ে পড়া যাক। আমাদের সফরের প্রথম স্টপেজ হল সোডিয়াম। এটা এতটাই সক্রিয় যে বাতাসের সংস্পর্শে এলে বিক্রিয়া শুরু করে দেয়। কিন্তু প্রশ্ন হল, কেন সোডিয়াম এতটা ছটপটে? আর এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ঠিক এই সংখ্যাটার মধ্যেই। মানে সোডিয়াম তার সবচেয়ে বাইরের ইলেকট্রনটা ছেড়ে দিতে খুব একটা শক্তি খরচই করে না, মাত্র 496 কিলোজুল। ব্যাপারটা অনেকটা সস্তায় কিছু দিয়ে দেওয়ার মতো। আর এই যে এত সহজে ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা, ঠিক এটাই সোডিয়ামকে এতটা বিক্রিয়াশীল করে তোলে। বেশ, এবার চলুন সফরের পরের স্টপেজে যাওয়া যাক। সোডিয়ামের ঠিক পাশের বাড়ির প্রতিবেশী ম্যাগনেসিয়াম। দেখা যাক সেও কি এত সহজে তার ইলেকট্রন ছেড়ে দেয়। আর এখানেই আমরা একটা দারুণ প্যাটার্ন দেখতে পাচ্ছি। দেখুন, ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রন সরাতে শক্তি লাগছে 738 কিলোজুল, যেটা সোডিয়ামের চেয়ে অনেকটাই বেশি। তার মানে মানচিত্রের মাত্র এক ঘর ডানে যেতেই ইলেকট্রনকে ধরে রাখার শক্তিটা বেড়ে গেল। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? যে মৌল যত সহজে, যত কম শক্তি খরচ করে ইলেকট্রন ছাড়তে পারে, সে তত বেশি সক্রিয়। এই সারণীর সাধারণ তথ্যটাই আসলে মৌলের রাসায়নিক আচরণের ব্যাপারে আগে থেকে বলে দিতে পারে। আমরা তো একটা ট্রেন্ড বা ধারা দেখলাম, কিন্তু এর পেছনের আসল কারণটা কি? কেন পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন সরানোটা কঠিন হয়ে যায়? এর উত্তরটা লুকিয়ে আছে পরমাণুর একেবারে ভেতরে, তার গঠনের মধ্যে। চলুন সোডিয়াম আর ক্লোরিনের দিকে তাকাই। দুজনেরই কিন্তু 3টা করে ইলেকট্রন শেল আছে, কিন্তু আসল পার্থক্যটা হলো নিউক্লিয়াসে। সোডিয়ামের আছে 11টা প্রোটন, আর ওদিকে ক্লোরিনের শক্তিশালী নিউক্লিয়াসে আছে 17টা প্রোটন। আচ্ছা, এর পেছনের কারণটা কি? এটা আসলে একটা টানাপোড়েনের খেলা। দেখুন, দুটো ঘটনা একসাথে ঘটছে। এক, আমরা যখন পর্যায় সারণের বাম থেকে ডানে এগোচ্ছি, নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বাড়ছে। মানে নিউক্লিয়াসের আকর্ষণ শক্তিও বেড়ে যাচ্ছে, ফলে সে বাইরের ইলেকট্রনকে আরও জোরে নিজের দিকে টানছে। আর 2 নম্বর কারণটা হলো, নতুন ইলেকট্রনগুলো কিন্তু একই বাইরের শেল বা শক্তিস্তরেই এসে যোগ হচ্ছে। এর মানে ভেতরের ইলেকট্রনগুলো বাইরের ইলেকট্রনকে নিউক্লিয়াসের টান থেকে খুব একটা আড়াল করতে পারছে না। তো ফলাফল কি দাঁড়ালো? ওই যে শক্তিশালী নিউক্লিয়াসের টান, সেটাই সবসময় জিতে যায়। আর এই শক্তিশালী টানটাই হলো মূল রহস্য। ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াসে যেহেতু সোডিয়ামের চেয়ে একটা প্রোটন বেশি, তাই তার আকর্ষণ শক্তিও বেশি। আর ঠিক এই কারণে তার বাইরের ইলেকট্রনকে সরানোটা অনেক কঠিন, আর এর জন্য বেশি শক্তিরও প্রয়োজন হয়। তাহলে এই মানচিত্রটা বোঝার আসল সুবিধাটা কোথায়? এটা আমাদের কি কাজে লাগে? আসলে এই মানচিত্রটা বিজ্ঞানীদের জন্য একটা অসাধারণ পূর্বাভাস দেওয়ার যন্ত্রের মতো। কোনো মৌলের শুধু অবস্থানটা জেনেই তার ধর্ম, তার বিক্রিয়ার ধরন, এমনকি সে কী ধরনের যৌগ তৈরি করতে পারে, এই সবকিছু সম্পর্কে একটা ধারণা করা যায়। সহজ কথায় বলতে গেলে পর্যায় সারণীতে একটা মৌলের ঠিকানা শুধু একটা সংখ্যা নয়, এটা আসলে তার পুরো জীবন বৃত্তান্ত, তার পুরো চরিত্রের বর্ণনা। মজার ব্যাপার হলো, এই মানচিত্রটা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন নতুন অতি ভারী মৌল তৈরি করার চেষ্টা করছেন, যা এই মানচিত্রের সীমানাকে আরও বাড়িয়ে দেবে।
এখন ভাবনার বিষয় একটাই, সেই সব নতুন মৌলদের আচরণ ঠিক কেমন হবে।